অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, জানালেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরে ভোট ধরে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। জনগণের বঞ্চনা দূর করতে অবিলম্বে নির্বাচন চায় বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের আহ্বান জামায়াতের। আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 4 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এলাকায় আতঙ্ক, দ্রুত উদ্ধারের দাবি। এবং চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জিকির আজকারে মশগুল লাখো মুসল্লি। তুরাগ তীরে নিরাপত্তা জোরদার। এখান থেকে দিয়ে দিনের কাজ করবো, ইনশাল্লাহ দিনের দাওয়াত দিব, দিনের কাজ করব। আল্লাহ যেভাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে খুশি থাকে আমরা সেভাবে আল্লাহর কাজ করবো ইনশাল্লাহ। এই কলমার পৌঁছার জন্য আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আমাদের তাবলীগের কাজ প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় নির্বাচন কবে হবে সেটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কাগজপত্র কিংবা অন্যান্য জটিলতার জন্য কেউ যেন বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়। ভোটার হওয়ার উপযুক্ত সবাইকে তালিকার অন্তর্ভুক্ত করার তাগিদও দেন তিনি। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। জনগণের বঞ্চনা দূর করতে বিএনপি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এই জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। সরকারের বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল করতে বিএনপি সমালোচনা করছে জানিয়ে তিনি বলেন, সমালোচনা নিতে না পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করা যেতে পারে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির উস্কানি দিচ্ছে। বাজার সিন্ডিকেট আছে, আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না, এমন অভিযোগও করেন রিজভী। অনেক রক্তস্রোতের বিনিময়ে আজকের এই রাজনৈতিক পরিবেশ, অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা শার্টের বিনিময়ে আজকের এই পরিবেশ। স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার জন্য ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনী পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় ভারতের সঙ্গে বল্লামুখা বাঁধ নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান জামায়াত আমির। বলেন, এ নিয়ে সরকার টেকসই ও যুক্তিসঙ্গত পদক্ষেপ নিলে জামায়াত পাশে থাকবে। এ সময় বিগত সরকারের অনিয়ম লুটপাটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে জুলাই আন্দোলনের শহীদ শ্রাবণের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন ও কবর জিয়ারত করেন জামায়াত আমির। আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। কারণ এই আন্দোলনে দেশ গড়ায়
অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। তাদের বিশাল অবদান রয়েছে, আমরা তাদের কাছে ঋণী, যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, লড়াই করেছে তাদের কাছে, আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণী। তো আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত এলাকার একটি খালে তারা মাছ ধরতে গিয়েছিলেন বলে জানায় স্থানীয়রা। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেয়। তবে ঠিক কী কারণে তাদের ধরে নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিএসএফ এর হাতে আটককৃতরা হলেন উপজেলার রাধানগর এলাকার মোহাম্মদ মুকুল, আলিস, নুরুল হুদা ও বাবু। এ বিষয়ে নওগাঁ 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আমাদের রুকুপুরের 4 জন ছেলেকে ধরে নিয়েছে। কোথায় ধরেছে না, তো ওই ভারতের মধ্যে ধরেছে। মাছ ধরতে গেছিল না বর্ডারে গরু আনতে গেছিল, এটা ঠিক নিশ্চিত নই। আমি এখান থেকে যাই, আমি রুকুপুর যাবো বিজেপি, তাইলে আমি বুঝতে পারবো সবকিছু। দর্শক, 4 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বিজিবি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ডানা, আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন কি বিষয় এই যে 4 জন বাংলাদেশি নাগরিক, তারা কিন্তু জেলে, তারা রাতের বেলাতে পাশে যে নদী আছে, খাল আছে, সে খালে তারা মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার পরে কিন্তু ভারতীয় জনগণ তাদেরকে ধরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে, এবং বিএসএফ পরবর্তীতে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাদের এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য দেননি। তবে স্থানীয়রা যেটি জানিয়েছেন, তারা বিজিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ক্যাম্প কমান্ডার আছে, তাদেরকে জানিয়েছেন, তারা বিষয়টি দেখছেন বলে আমাদেরকে স্থানীয় জেলেদের আত্মীয় স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম সীমান্তের আসলে সর্বশেষ অবস্থা নিয়ে, যেহেতু যে শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছিল, এর মধ্যেই কিন্তু আবার 4 জন বাংলাদেশি জেলেকে তারা ভারতীয় নাগরিকরা ধরে বিএসএফ এর কাছে হস্তান্তর করলো। এ নিয়ে কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে সর্বশেষ আমাদের সাথে কথা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের সাথে, বিজিবির বরাত দিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিজিবি কিন্তু এ নিয়ে কড়া প্রতিবাদ জানানোর চেষ্টা করছে, এবং বিজিবি কিন্তু তাদের সাথে যোগাযোগ করছেন, এবং বিজিবি কিভাবে ফিরিয়ে আনা যায় যে 4 জন বাংলাদেশি নাগরিককে, সে বিষয়টি তারা উদ্যোগ নিচ্ছে। জি ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজর নামাজের পর খিত্তায় শুরু হয় ধর্মীয় আলোচনা। বাদ জোহর আমবায়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। তাগলি জামায়াতের সুরাই নিজামের দ্বিতীয় ধাপের এই ইজতেমায় ঢাকার একটি অংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ধর্মীয় আলোচনা, ইবাদত বন্দেগী সহ নানা আচার আলোচনায় ব্যস্ত হয়ে সময় পার করছেন তারা। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, গাজীপুর ইজতেমা ময়দানে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা এখন কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে আজকে কিন্তু আপনার ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন, অর্থাৎ ঢাকার আংশিক জেলা নিয়ে 22টি জেলার মুসল্লিরা কিন্তু এই ইজতেমায় শরিক হয়েছেন। এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার 5টি স্তরে নিরাপত্তা সাজানো হয়েছে। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, এবং প্রতিটি খিত্তায় কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা দেখেছি যে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, এবং সেই ধরনের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, এবং সব কিছু মিলে কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থা কিন্তু বিরাজ করছে ইজতেমার ভিতরে। আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনার 58তম বিশ্ব ইজতেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থাৎ দেশি বিদেশি যে আলেম রয়েছে, তারা কিন্তু হেদায়েতি বয়ান সহ
নানানভাবে মানুষকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এখান থেকে সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা জীবনের পথ চলার যে প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে খিত্তায় খিত্তায় কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং দিন ইসলাম এবং এখানকে পরিশুদ্ধ হয়ে কিভাবে ভবিষ্যতে নিজেকে তৈরি করবেন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রতিটি খিত্তায় খিত্তায় আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে এখন কিন্তু আসরের আজান হয়েছে, নামাজের পর কিন্তু আবার গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন দিল্লির মাওলানা লাট সাহেব। উনি কিন্তু বয়ান রাখবেন এবং উনি হিন্দিতে বলবেন, বাংলায় কিন্তু তর্জমা করে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা জানেন যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু এখন নামাজের জন্য প্রস্তুতি রাখা হয়েছে, অর্থাৎ 4:30 যে আসরের নামাজ সেটা কিন্তু আদায় করার জন্য মুসল্লিরা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অজুর কাজটা সেরে নিচ্ছেন এবং এরপর নামাজ হবে। নামাজের পরে আবার কিন্তু যে হেদায়েতি বয়ান যেটা আছে অর্থাৎ দিক নির্দেশনামূলক বয়ান সেটা কিন্তু এই খিত্তা থেকে দেওয়া হবে। এছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বাহির থেকেও কিন্তু বেশ কিছু মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়েছেন। সবকিছু মিলে কিন্তু টঙ্গী ইজতেমা শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমা কিন্তু দ্বিতীয় পর্বের প্রথম দিন কিন্তু অতিবাহিত হচ্ছে। তো ডানা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 11 আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে হওয়া আরেকটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আদেশ দেন। সহকারী কৌশলী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানায়, চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার 11 আসামিকে আদালতে আনা হয়। তারা সবাই পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলারও আসামি। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজারের বাইক্যাবিলে গেল 2 বছরের তুলনায় এবার বেড়েছে অতিথি পাখির সংখ্যা। পাখির কলকাকলিতে মুখরিত বিল এলাকা। প্রতিদিনই পর্যটকরা ছুটে আসছেন এই বিলের সৌন্দর্য দেখতে। তবে পাখি শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থী প্রবেশে এসব পাখির জন্য হুমকি হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। সহকর্মী সালিহ হাইকুটির রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 3টি বিলের সমন্বয়ে গঠিত বাইক্যা বিল দেশের অন্যতম মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রম হিসেবে পরিচিত। এটি বিশেষ করে শীত মৌসুমে এখানে বাড়ে পাখির আনাগোনা। পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁক বেঁধে ওড়ে বেড়ানো ও বিলের পানিতে ঝাপাঝাপিতে মুখরিত এই এলাকা, যার 59%ই পরিযায়ী পাখি। প্রতিদিনই পর্যটকরা ছুটে আসছেন পাখি ও বিলের এই সৌন্দর্য দেখতে। আসলাম আজকে বাক্কা বিলে, খুব ভালো লাগলো দেখে। বাক্কা বিলের পরিবেশটা এত সুন্দর, প্রকৃতির অপার সৌন্দর্য। হাঁস দেখেছি, বক দেখেছি, আর পানকৌড়ি ছিল, তারপর ফ্লেমিঙ্গো ছিল। এই পাখিগুলোই বেশি দেখা গেছে। ভাবিনি যে জায়গাটা এত সুন্দর হবে, আসার পরে বুঝতে পারলাম যে আসলে এটা অনেক সুন্দর। সত্যি কথা হচ্ছে অসাধারণ এক কথায়। চারদিকে পাখির ডাক, কিচিরমিচির শব্দ, পাখির কলকাকলি। পাখিদের নিরিবিলি পরিবেশ নিশ্চিতে শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থীর প্রবেশ বন্ধে কার্যকর উদ্যোগ জরুরি বলছেন পাখি বিশেষজ্ঞরা। বাইক্যা বিলে প্রতি বছরই আসি পাখি জরিপ কাজের জন্য। এবার আমরা বেশ ভালো পাখি দেখেছি, বিশেষ করে গ্লসি আইবিস নামে একটি পাখি খুব ভালো অবস্থানে রয়েছে। যদি পর্যটকদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, পাখিদের সংখ্যা আগের মতো বেড়ে যাবে। আমি এই বিলের উন্নয়ন আর রক্ষণাবেক্ষণের জন্য অনেকদিন ধরে কাজ করছি। আজকে আমি নানান জাতের অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করছি। দিনটি সত্যিই অসাধারণ। এবার বিলটিতে প্রায় 8000 বিভিন্ন প্রজাতির পাখি এসেছে বলে এক জরিপে বলা হয়। সামনে পাখির সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে চলছে সরস্বতী পূজার নানা আয়োজন। দেবী অর্চনায় ব্যস্ত ভক্ত অনুসারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর মাঘের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে হয় বিদ্যার দেবীর আরাধনা। পূজা ঘিরে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর মণ্ডপগুলো।
ভক্তবৃন্দের বন্দনায় বগুড়ায় দেবীর পুজোকে ঘিরে বইছে সাজ সাজ রব। শিশুদের দেয়া হয় হাতে খড়ি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন বিদ্যা বুদ্ধি সব দিক দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। বাচ্চাকে নিয়ে বাচ্চার হাতে খড়ি দিব বলে বাচ্চা কিন্তু সকাল থেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘুম থেকে উঠছে ও সাজছে সুন্দর করে। খুলনায় পূজা উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা যায় ভক্তদের। মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর অর্চনা করেন বাগেরহাটের অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। ওনার সন্তুষ্টি হলে আমরা বিদ্যা লাভ করতে পারবো। সাতক্ষীরার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পূজা ও অর্চনা। মা আমাদের সবাইকে আশীর্বাদ এবং সবাইকে বিদ্যা বুদ্ধিতে ভরপুর করে দিক। ভক্তদের ঢল নেমেছে ভোলার মন্দিরে মন্দিরে। বিভিন্ন বয়সী ভক্তরা এসেছে দেবী দর্শনে। মা আমাদের বিদ্যা দেয়, সমাজ থেকে সকল অশুভ শক্তি দূর করে আমাদের আরো সুন্দর করে তুলুক। চট্টগ্রামে পূজা উপলক্ষে মণ্ডপে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। দেবীর আগমনে আমরা সবাই আনন্দে মুখরিত হই। সরস্বতী হলেন সুরের দেবী, বিদ্যার দেবী। হে সরস্বতী, বিশাল তোমার চোখ, কমল নয়না তুমি। বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। ধর্ম বা জাতিভেদ বা কোনো কিছুর ভেদাভেদ নেই, সবাইকে আপ্যায়ন করা হচ্ছে, খুবই ভালো লাগলো। টাঙ্গাইলে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সাভারে জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে মেতে ওঠেন ভক্তরা। পঞ্জিকা অনুসারে এবছর রোববার দুপুর 12টা 43 মিনিট থেকে শুরু হওয়া পঞ্চমী তিথি থাকে সোমবার সকাল 10টা 27 পর্যন্ত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।